প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ফিল্ড ওয়ার্ক এই পেপারটির অন্তর্গত রিসার্চ মেথোডোলজি অর্থাৎ ইউনিট 1-এর ফর্মুলেশন অফ রিসার্চ ডিজাইন নিয়ে। ফর্মুলেশন অফ রিসার্চ ডিজাইন নিয়ে আলোচনা করার আগে আমাদের জেনে নিতে হবে রিসার্চ ডিজাইন কি। রিসার্চ ডিজাইন হলো যখন আমরা কোনো গবেষণা করব, সেই গবেষণার ক্ষেত্রে যখন গবেষণার বিষয়বস্তু সিলেকশন হবে, সিলেকশনের পর কি পদ্ধতিতে আমরা গবেষণা করব, কি প্রবলেম আমরা পাচ্ছি, সেই প্রবলেমগুলি অর্থাৎ স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম সেটাকে সিলেকশন করা, কি টুলস টেকনিক আমরা ব্যবহার করছি। টুলস বলতে কিভাবে আমরা গবেষণাটি করব, কোশ্চেনিয়ার সার্ভে করব না ডাম্পি লেভেল সার্ভে করব না থিওরাইট সার্ভে করব না সবগুলি ব্যবহার করব। এই যে টুলস এবং টেকনিকগুলি আমরা কি ব্যবহার করব সেই সম্পর্কে আলোচনা। তার ডেটা বিশ্লেষণ কি পদ্ধতিতে করব, কিভাবে আউটপুট আমার আসতে পারে সেগুলিকে আমরা তার ভ্যালিডিটি কিভাবে যাচাই করব, কোনো কস্ট বেনিফিট করতে হবে কি না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলিকে একত্রিত করে বলা হয় রিসার্চ ডিজাইন। এবার রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে আমরা সংজ্ঞা হিসাবে এইভাবে বলতে পারি যে রিসার্চ ডিজাইন বা গবেষণার নকশা, একে বাংলায় গবেষণার নকশা বলা যেতে পারে। গবেষণার নকশা হলো একটি ধারণাগত কাঠামো। তোমরা লিখে নিতে পারো, গবেষণার নকশা হলো একটি ধারণাগত কাঠামো যেখানে গবেষণার বিষয়বস্তু নির্বাচন থেকে শুরু করে গবেষণার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণের পদ্ধতি, গবেষণা করার পদ্ধতিগত দিক, গবেষণা সংগৃহীত ডেটা সংগ্রহের পদ্ধতিগত দিক, সংগৃহীত ডেটার বিশ্লেষণের পদ্ধতিগত দিক এবং ক্রিটিসিজমের পদ্ধতিগত দিক ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে যে আলোচনা করা হয় বা যে রূপরেখা তৈরি করা হয় তাকে বলা হয় গবেষণার নকশা বা রিসার্চ ডিজাইন। এবার এই রিসার্চ ডিজাইনে তাহলে আমরা বেশ কতগুলো পার্ট পেলাম। এই পার্টের প্রথম দিকটাতে আমরা যেটা করি, সাধারণত এর আগে আমরা লিটারেচার রিভিউ দেখেছি যে বিষয়টি কি, লিটারেচার রিভিউ করে নিয়ে আমরা দেখে নিই যে কি ধরনের প্রবলেম অফ স্টেটমেন্ট ওই রিলেটেড বিষয়ে রয়েছে। তারপর আমরা রিসার্চ গ্যাপটাকে খুঁজে নিই। রিসার্চ গ্যাপ খুঁজে নিয়ে আমরা অবজেক্টিভ ঠিক করি। অবজেক্টিভ ঠিক করার পর আমরা মেথোডোলজি ঠিক করি যে কীভাবে আমরা গবেষণাটি করব। তারপর একটা স্টাডি এরিয়া, জিওগ্রাফির ক্ষেত্রে একটা স্টাডি এরিয়া বলতে কোনো একটা জায়গাকে আমরা চয়েস করে নিই, কোনো একটা ফিল্ডকে আমরা দেখে নিই জিওগ্রাফিক্যাল এরিয়া। দেখার পর তারপর সেই স্টাডি এরিয়াতে গিয়ে আমরা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে ডেটা কালেকশন করি। ডেটা কালেকশন করে তারপর সেই ডেটাগুলি আমরা বিশ্লেষণ করি। ওই ডেটাগুলি বিশ্লেষণ করার পর তারপর আমরা যে আউটপুট পাই তার ভিত্তিতে আমাদের ফাইন্ডিংস বা কনক্লুশনগুলো আমরা বলে থাকি। আশা করি বুঝতে পারলেন যে রিসার্চ ডিজাইন অ্যাট এ গ্ল্যান্স আমাদের কি হতে পারে। এবার দেখব যে রিসার্চ ডিজাইনের কি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে স্যাম্পলিং ডিজাইন। তো স্যাম্পলিং ডিজাইন বলতে আমরা কি ধরনের স্যাম্পলিং পদ্ধতি ব্যবহার করছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি ধরনের গবেষণা করব, ধরা যাক আমরা কোনো অঞ্চলের প্লান্ট ডাইভার্সিটি নিয়ে রিসার্চ করছি, তাহলে সেখানে প্লান্ট ডাইভার্সিটির কাজ করতে গেলে কিভাবে আমরা সাইট সিলেকশন করব, সেখান থেকে কিভাবে স্যাম্পল কালেকশন করব, এগুলির কিন্তু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আবার আমরা যখন হাউসহোল্ড সার্ভে করব, হাউসহোল্ড সার্ভে করে কোশ্চেনিয়ার সার্ভের মাধ্যমে যখন কোনো আমরা কাজ করতে চাই তখন কিন্তু স্যাম্পলিং করার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট ফর্মুলা রয়েছে যেখানে আমরা টোটাল পপুলেশন, যে অঞ্চলে সার্ভে করছি তার টোটাল পপুলেশনের বেসিসে কতজনকে আমরা সার্ভে করতে পারি সেটার একটা নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলার ভিত্তিতে আমরা ততজনকে সার্ভে করতে হবে, আমরা ততজনকে সার্ভে করব। এবং সার্ভে শুধু করব এটা নয়, যতজনকে সার্ভে করলাম তাদের সবাই সম্পূর্ণ উত্তর নাও দিতে পারেন, সেক্ষেত্রে অনেক কোশ্চেনিয়ার আমাকে রিজেক্ট করতে হতে পারে। দেখে নিতে হবে যদি 60%-এর অ্যাভাব কোশ্চেনিয়ার রিজেক্ট না হয় তাহলে আমরা বুঝবো যে আমার যে সার্ভেটা হয়েছে সেটা
ঠিক আছে, অর্থাৎ 40% কোশ্চেনার রিজেক্টেড হলেও আমাদের এই গবেষণাটা ভ্যালিডিটি রয়েছে, এই গবেষণার ক্ষেত্রে ভ্যালিডিটি রয়েছে। এভাবে আমরা স্যাম্পলিং ডিজাইন তৈরি করব। প্রথম স্যাম্পলিং ডিজাইনের ভিতর তাহলে ফার্স্ট আসছে স্যাম্পলিং সাইজ নির্ধারণ করা। তাহলে স্যাম্পলিং ডিজাইনের ফার্স্ট হলো স্যাম্পলিং সাইজ নির্ধারণ করা। সাইজ নির্ধারণ করার পর তারপর আমরা কোন ধরনের স্যাম্পলিং করব, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করব নাকি র্যান্ডম স্যাম্পলিং করব নাকি স্নোবল স্যাম্পলিং করব, সেগুলো সব আমাকে আগে থেকে ঠিক করে নিতে হবে যে কোন ধরনের স্যাম্পলিং করলে আমার সুবিধা হবে। এরপর আমরা আসব অবজারভেশনাল ডিজাইনে। তাহলে রিসার্চ ডিজাইনের প্রথম আমরা পেয়েছি স্যাম্পলিং ডিজাইন, দ্বিতীয় হচ্ছে অবজারভেশনাল ডিজাইন। অবজারভেশনাল ডিজাইনে আমাদের দেখে নিতে হবে যে অঞ্চলে আমরা গিয়ে সার্ভে করব সেই অঞ্চল রিলেটেড বিভিন্ন বিষয়গুলি, ধরা যাক সেখানকার ক্লাইমেট বা সেখানকার ফিজিওগ্রাফি, এগুলো নিয়ে আমরা স্টাডি করতে চাই। তাহলে আমরা সেখানে কিভাবে তার ক্লাইমেট বা ফিজিওগ্রাফি বিষয়গুলো স্টাডি করব, সেটা হলো অবজারভেশনাল ডিজাইন। আমরা কি ওখানে টোটাল স্টেশন দিয়ে সার্ভে করব, আমরা কি ওখানে কোনো ক্লাইমেটিক ইনস্ট্রুমেন্ট নিয়ে যাব, এই যে বিষয়, বা আমরা ওখানে কি সেকেন্ডারি ডেটার বেসিসে অ্যানালিসিস করব না কোশ্চেনিয়ারের বেসিসে করব, সেটা কিন্তু অবজারভেশনাল ডিজাইন। আমি এই প্রসঙ্গে একটা এক্সাম্পল তোমাদের বলি। ধরা যাক কোনো জায়গার বায়োডাইভার্সিটি লস নিয়ে তুমি কাজ করতে চাও। তো বায়োডাইভার্সিটি লস নিয়ে যখন তুমি কাজ করতে চাও তখন অবজারভেশনাল ডিজাইন দুরকম হতে পারে। এক, তুমি ওখানে দীর্ঘদিন বসে থাকলে এবং সেখানে কি কি ধরনের গাছ রয়েছে, কি কি ধরনের পাখি রয়েছে তার একটা নোট করতে পারো, এবং দেখবে যে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার থাকে বিডিও অফিসে, একটা আলাদা সেকশন আছে, সেখানে এগুলি করা থাকে। সেখান থেকে তুমি ডেটা এনে লোককে জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা এই ধরনের গাছ কি এখানে আছে বা এই ধরনের পশু পাখি কি এখন দেখা যায়, তার ভিত্তিতে তুমি কিন্তু এই বায়োডাইভার্সিটি লস এটা করতে পারো। আবার এমন হতে পারে সরাসরি লোকের কাছে সার্ভে করো, জিজ্ঞাসা করো যে এখানে আগে কি কি ধরনের পাখি, যারা একটু বয়স্ক লোক তাদেরকে জিজ্ঞাসা করতে হবে অবশ্যই যে কি ধরনের পাখি ছিল, কি এখন নেই, কি ধরনের গাছ এখানে প্রচুর দেখা যেত এখন নেই। এইভাবে কিন্তু কোশ্চেনার সার্ভে করেও অবজারভেশনাল ডিজাইনটি করা যেতে পারে। এবার স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন, তুমি কিভাবে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন করবে। স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন করতে গেলে তোমাকে ঠিক করে নিতে হবে যে আমি কিভাবে ডেটাগুলিকে অ্যারেঞ্জ করব, কিভাবে ট্যাবুলেশন করব, কিভাবে সেই ডেটা অ্যানালিসিস করব, তার আউটপুট কিভাবে হবে, ডেটা অ্যানালিসিস কি আমি সফটওয়্যারে করব নাকি আমি ক্যালকুলেটরে করব, এভরিথিং ইজ স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন। এরপর রয়েছে অপারেশনাল ডিজাইন। অপারেশনাল ডিজাইন বলতে যে প্রক্রিয়ায় তুমি স্যাম্পলিং তৈরি করবে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করবে বা অবজারভেশনাল ডিজাইন তৈরি করবে, পুরোটাই কিন্তু অপারেশনাল ডিজাইন। অর্থাৎ আমি যে পার্টসগুলো বললাম, স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন, অবজারভেশনাল ডিজাইন এবং স্যাম্পলিং ডিজাইন, সবগুলি নিয়ে হলো অপারেশনাল ডিজাইন। তো অপারেশনাল ডিজাইনকে আমরা এইভাবে বলতে পারি, প্রথম একদম সর্বপ্রথম হচ্ছে সিলেকশন অফ দ্য টপিক, তারপর লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ করার পর তুমি স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম এবং হাইপোথিসিস করে নেবে। করার পর তুমি কি কি অবজেক্টিভ ওখানে রিসার্চ গ্যাপ ওখানে পেয়েছো সেটাকে বাছাই করো। ওই রিসার্চ গ্যাপ থেকে তুমি কোন কোন গ্যাপ বা কোন একটি বা একাধিক গ্যাপ নিয়ে তুমি কাজ করতে চাও সেটাকে বাছাই করো। করার পর তোমার অবজেক্টিভ ঠিক করো। অবজেক্টিভ ঠিক করার পর তুমি এবার চলে আসবে যে ওই অবজেক্টিভগুলি কিভাবে অ্যানালিসিস করা যায়, কিভাবে ডেটা কালেকশন করা যায়, তার জন্য একটা সাইট সিলেকশন করো। সাইট বলতে আমরা যেটাকে স্টাডি এরিয়া বলি, জিওগ্রাফিক্যাল এরিয়া, এরকম একটা স্টাডি এরিয়া ঠিক করো। সেখানে গিয়ে তুমি কোন কোন টুলস টেকনিক্সের ভিত্তিতে ডেটা কালেকশন করবে সেটাকে ঠিক করো। করার পর সেই সব টুলস টেকনিক্সের ভিত্তিতে ডেটা কালেকশন করার পর সেই ডেটা কিভাবে অ্যানালিসিস করবে সেটা করো, তারপর আউটপুট। ব্যাস, এই হলো আমাদের অপারেশনাল ডিজাইন। আশা করি পার্টস অফ রিসার্চ ডিজাইন তোমরা সকলে বুঝতে পারলে। এবার আমরা আলোচনা করব রিসার্চ ডিজাইনের টাইপস এবং সাব টাইপসগুলো কী কী। দেখো, রিসার্চ ডিজাইনকে আমরা ব্রডলি 5টা ভাগে ভাগ করতে পারি। 1, ডেসক্রিপটিভ, 2, কোরিলেশনাল,
3 এক্সপেরিমেন্টাল, 4 রিভিউ, 5 মেটা অ্যানালিসিস। এই 5টা বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি। তাহলে তোমার যদি কোশ্চেন থাকে হোয়াট ইজ রিসার্চ ডিজাইন অ্যান্ড হোয়াট আর দ্য পার্টস অফ রিসার্চ ডিজাইন, সেই বিষয়ে আমার আগে আলোচনা হয়ে গেল। এবার প্রশ্ন থাকতে পারে হোয়াট ইজ রিসার্চ ডিজাইন, হোয়াট আর দ্য টাইপস অ্যান্ড সাবটাইপস অফ রিসার্চ ডিজাইন। তখন রিসার্চ ডিজাইন কাকে বলে নিয়ে তোমরা এই সাবটাইপগুলো বা টাইপ বা সাবটাইপ যেগুলো বলছি আমি সেগুলোকে অ্যানালিসিস করতে পারো। এবার প্রথম আসবো ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইন। দেখো, ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইন বলতে কোনো সাধারণত সোশ্যাল সায়েন্সে এটা খুব বেশি হয়ে থাকে, আর লাইফ সায়েন্সের ক্ষেত্রে হয়ে থাকে। তবে লাইফ সায়েন্সের ক্ষেত্রে কী ধরনের হয়, কেস স্টাডিজ করা হয়। কোনো একটা বিশেষ জায়গা, বিশেষ একটা বায়োলজিক্যাল ইউনিট ধরে কেস স্টাডি করা হয়। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কোনো একটা জিওগ্রাফিক্যাল ইউনিট ধরে সেই জায়গার কেস স্টাডি করা হয়ে থাকে। তো এই যে কেস স্টাডি, এই বিষয়টি কি সাধারণত দেখবে আমরা এই যে কলেজ থেকে ফিল্ডে যাই, সেই ফিল্ডে গিয়ে কোনো একটা জায়গাকে আমরা সিলেকশন করে নিয়ে গবেষণা করি, এইটা হচ্ছে কেস স্টাডি। সেখানে কী ধরনের কী পেয়েছি ইত্যাদি ইত্যাদি সেগুলো আমরা ব্যাখ্যা করে থাকি। এবার দেখো, এই যে কেস স্টাডি আমি বললাম, কেস স্টাডির ক্ষেত্রেও কিন্তু আবার বেশ কতগুলো বিষয় রয়েছে। যেমন ধরো আরবান এরিয়া নাকি রুরাল এরিয়া, সেটাকে আমি সিলেকশন করব। সেই সিলেকশনের প্রসিডিওর, তুমি কেন তাকে সিলেকশন করছো, তার লজিক কি রয়েছে ওই এলাকাকে সিলেকশন করার পেছনে, সব কিন্তু তোমার রিসার্চ ডিজাইনের অন্তর্ভুক্ত বিষয়। অর্থাৎ রিসার্চ ডিজাইনের জন্য আমি যখন কেস স্টাডি করব, একটা এরিয়াকে যখন সিলেক্ট করব, সেই এরিয়া সিলেকশনের পেছনে লজিকগুলো তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে। 2, ন্যাচারালিস্টিক অবজারভেশন। তুমি কোনো একটা জায়গায় গবেষণা করার জন্য সেই জায়গাতে একদম প্রাকৃতিকভাবে সেখানে তুমি বাস্তবে গিয়ে পর্যবেক্ষণ করো, পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে তুমি কোনো গবেষণা করতে পারো। তাহলে এটা এক ধরনের রিসার্চ ডিজাইন। ধরো কোনো একটা জায়গার তুমি দেখাতে চাইছো যে কোনো একটা বিশেষ জিওগ্রাফিক্যাল ইউনিট, সেখানকার ল্যান্ডস্কেপের চেঞ্জ দেখাতে চাইছো, তাহলে তোমাকে বছরের পর বছর গিয়ে ওখানে অবজারভেশন করতে হবে, এবং সেখানে কেউ এটা 10 বছর, 12 বছর, 15 বছর ধরে করেন, এবং সেই জায়গার কি কি চেঞ্জ এসছে সেটা তুমি ব্যাখ্যা করছো। এটা হচ্ছে ন্যাচারালিস্টিক্স অবজারভেশন। তাহলে এটা একটা আলাদা ধরনের ডিজাইন। আর হতে পারে সার্ভে মেথোডোলজি। তুমি স্যাম্পেল কালেকশন করতে পারো, স্যাম্পেল কালেকশন করে কোশ্চেন, যেমন তুমি কোশ্চেনার সার্ভে করতে পারো, তুমি ফিজিক্যাল ইউনিটের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে সার্ভে করতে পারো। যেভাবেই করো না কেন এভাবেও তুমি কাজ করতে পারো। তাহলে আমরা এখানে দেখলাম 3 ধরনের ডেসক্রিপটিভ ডিজাইন হতে পারে, একটা কেস স্টাডি হতে পারে, একটা ন্যাচারালিস্টিক অবজারভেশন হতে পারে, আর একটা সার্ভে হতে পারে। এই 3 ধরনের ডিজাইন আলাদা আলাদাভাবে করা হয়ে থাকে এবং সবগুলিকে মিলে আমরা বলি ডেসক্রিপটিভ ডিজাইন। এবার কোরিলেশনাল ডিজাইন, এটা খুব ইন্টারেস্টিং। কোরিলেশনাল ডিজাইনের ক্ষেত্রে মূলত দুটো ভাগ আমরা দেখি, একটা হলো কেস কন্ট্রোল স্টাডি আর একটা অবজারভেশনাল স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি কি? এটাকে কিন্তু কেস কন্ট্রোল স্টাডিকে রেফারেন্ট স্টাডিও বলা হয়ে থাকে। এটা ধরা যাক দুটো আলাদা আলাদা গ্রুপ, তারা আলাদাভাবে কোনো জায়গায় কেস স্টাডি করেছে। কেস স্টাডি করার পর এই যে দুটো গ্রুপ, তাদের যে আউটকাম এলো, সেই আউটকামগুলো অ্যানালিসিস করাকে বলা হয় কেস কন্ট্রোল স্টাডিজ। এরপর অবজারভেশনাল স্টাডিজ। অবজারভেশনাল স্টাডিজের ক্ষেত্রে কিন্তু এটা সাধারণত সোশ্যাল সায়েন্স ছাড়াও, আমাদের জিওগ্রাফি ছাড়াও অন্যান্য ধরো মহামারীর ক্ষেত্রে বা সাইকোলজির ক্ষেত্রে বা স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে, এই সব বিষয়ের ক্ষেত্রে কিন্তু অবজারভেশনাল স্টাডিজ করা হয়। যেমন মহামারীর ক্ষেত্রে কেমন বলছি, যে এই যে কোভিড-19, এটা একটা এপিডেমিক পিরিয়ড। তাহলে এই ক্ষেত্রে কোভিড-19টা কোন ক্ষেত্রে বাড়ছে, কোন ক্ষেত্রে, ধরো আমরা দেখেছি যে কিছুদিন আগে পর্যন্ত বলা হয় যে মুখে মাস্ক ব্যবহার করুন বা দূরত্ব বজায় রাখুন, তাহলে আপনাদের করোনা হবে না। কিন্তু দেখা গেল পরবর্তীতে আরেক দল গবেষক বলল না, শুধু এটা নয়, এটা এয়ারবর্ন ডিজিজ, এয়ার থেকেও আসতে পারে। এই যে জিনিসগুলো, এগুলি কিন্তু অবজার্ভ করে করে দেখতে হচ্ছে।
সবসময় একই বাড়িতে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই এফেক্টেড হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ হয়েছে কেউ হয়নি। তাহলে এখানে যে আমরা অবজারভেশন করলাম, অবজারভেশনের ভিত্তিতে আমরা যে রিপোর্টটা তৈরি করব সেটাই হলো অবজারভেশনাল স্টাডিজ। এটা কিন্তু কোরিলেশনাল, অর্থাৎ আগের কোনো একটা আমি দেখেছি বা আরেকজন কেউ করেছে, 10-12টা 15টা কেস স্টাডি করলাম, করে সেইগুলো প্রত্যেকটা কিন্তু অবজার্ভ করেছি আমরা প্রত্যেকেই অবজার্ভ করেছি, করে তারপর তার বেসিসে যে রিপোর্ট করছি সেটাকেই আমরা বলছি অবজারভেশনাল স্টাডিজ। তাহলে এরকম কেস কন্ট্রোল স্টাডিজ আর অবজারভেশনাল স্টাডিজ এই দুটো ভাগে আমরা ভাগ করে কোরিলেশনাল স্টাডিজ করতে পারি। এবার এক্সপেরিমেন্টাল স্টাডিজ। এক্সপেরিমেন্টাল স্টাডিজের ডিজাইন তোমরা জানো। ধরো ফিল্ড এক্সপেরিমেন্ট করব, তাহলে তোমাকে আগে ঠিক করে নিতে হবে কোন সাইটে গিয়ে তুমি কাজ করবে, কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট সেখানে ব্যবহার করবে, ফিল্ডে কি ধরনের সার্ভে করবে, তার আউটপুট কি হতে পারে, সব কিছু ভেবে একটা ডিজাইন তৈরি করে নিয়ে আমরা ফিল্ড এক্সপেরিমেন্টের ডিজাইন তৈরি করি। এরপর দেখো কন্ট্রোলড এক্সপেরিমেন্ট। এই যে কন্ট্রোলড এক্সপেরিমেন্ট, এটার ক্ষেত্রে সাধারণত আমরা কি করি যে এটা মূলত আমরা ফিল্ডে গিয়ে করতে পারি। এক্ষেত্রে ধরা যাক ফিল্ডে গিয়ে করলেও আমরা এই কাজগুলো সাধারণত নির্দিষ্ট পদ্ধতিতে একটা সাইট সিলেকশন করে করতে হয়। যেমন ধরো এই যে করোনা ভাইরাসের টিকা ভ্যাকসিন আবিষ্কার, যেহেতু এটা কারেন্ট ঘটনা তাই একেই বারবার এক্সাম্পল হিসেবে বলছি। তাহলে এই যে ভ্যাকসিনটার যে ট্রায়াল দিতে হবে, এই ট্রায়ালটা কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কিছু লোকের উপর প্রয়োগ করা হবে। সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্টেপ রয়ে যায়, অনেকগুলো মানে মেডিকেল কাউন্সিলের বা এই রিলেটেড যে সংস্থাগুলি রয়েছে তাদের অনেকগুলো নির্দেশিত পথ রয়েছে, যে প্রথমে তুমি কিভাবে কোথায় গিয়ে এই ভ্যাকসিন ট্রায়াল করবে, সেটা প্রথম দেশের ভিতরে হতে হবে, তারপরে ইন্টারন্যাশনাল পর্যায়ে হতে হবে, সেক্ষেত্রে কবার ট্রায়াল দিতে হবে, সব কিছুর একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এটাকে বলা হয় কন্ট্রোলড এক্সপেরিমেন্ট। অর্থাৎ তুমি এক্সপেরিমেন্ট করতে পারো, কিন্তু যেখানে সেখানে যা খুশি একটা এক্সপেরিমেন্ট করলে হবে না। যে কোনো স্যাম্পেল নিয়ে বা তুমি মনে করলে গিনিপিগের উপর ট্রাই করে দেখলে তারপর বললে এটা সাকসেসফুল, এটা হবে না। এরপর কোয়াসি এক্সপেরিমেন্ট। কোয়াসি এক্সপেরিমেন্ট বলতে এতটা কন্ট্রোল করা হচ্ছে না, র্যান্ডামলি সেটাকে বিভিন্ন জায়গায়, মানে কিছুটা কন্ট্রোল কিন্তু র্যান্ডামলি সেটা বিভিন্ন জায়গায় ট্রায়াল করে দেখা হচ্ছে, এটা হলো কোয়াসি এক্সপেরিমেন্ট। তাহলে এক্সপেরিমেন্টাল যে রিসার্চ ডিজাইন সেটা একটা হতে পারে ফিল্ড এক্সপেরিমেন্ট, আর একটা হতে পারে কন্ট্রোল এক্সপেরিমেন্ট বা কোয়াসি এক্সপেরিমেন্ট। এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আগে থেকে একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকে। অর্থাৎ ডিজাইন বলতে কিন্তু তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কি করবে, ধরো এই ভ্যাকসিনটা আবিষ্কার করা হলো, তুমি আগে বললে যে তোমার লক্ষ্য কি, এই ভ্যাকসিনটা আবিষ্কার করছো তার কারণ যে এটা এই মুহূর্তে প্রচুর লোক অসুস্থ হয়ে পড়ছে, সমস্ত পৃথিবীর দেশগুলির অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে, তাই যাতে সেই সমস্যার সমাধান করা যায়। এবার এই ভ্যাকসিনটা কাদের উপর প্রয়োগ করা হবে, কোন পর্যায়ে প্রয়োগ করা হবে, তারপর তাদের কিভাবে তুমি অবজারভেশন করবে, তাদের আউটপুটগুলো তুমি কিভাবে বুঝবে, কতজন একদম কিছুটা রোগগ্রস্ত লোকের উপর করবে, কতগুলি একদম নিরোগ লোকের উপর করবে, সেগুলি সব তোমার কিন্তু প্ল্যানিংয়ে থাকতে হবে। এটাই হলো রিসার্চ ডিজাইন। এবার আসি রিভিউ। লিটারেচার রিভিউ হতে পারে, সিস্টেমেটিক রিভিউ হতে পারে। লিটারেচার রিভিউ দিয়ে আমরা প্রথমে কি করি যে একটা আমাকে যে টপিক নিয়ে আমি কাজ করতে চাই সেই টপিক রিলেটেড লিটারেচার বেছে নিই। আমরা লিটারেচার রিভিউ সম্পর্কে এর আগের ভিডিওতে আলোচনা করেছি, দেখে নিও। লিটারেচার রিভিউতে সেই আমরা লিটারেচারগুলি ভালো করে পড়ি, সেখানকার স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম ভালো করে দেখে নিই, তার থেকে কি কি আউটপুট এসেছে সেটা দেখি, রিসার্চ গ্যাপগুলো বাছাই করি, করে নিয়ে আমার অবজেক্টিভগুলি ঠিক করি। আর বুক রিভিউও হতে পারে, কোনো বই থেকে পর্যালোচনা করে আমি অ্যানালিসিস করতে পারি, এই ধরনের গবেষণাও হয়। অর্থাৎ গবেষণা যে শুধু সব কিছু বইপত্র পড়ে আমি নিজে গিয়ে মাঠ থেকে ডেটা কালেকশন করে গবেষণা করব সেটা নাও হতে পারে। বইপত্র পড়াশোনা করেও কিন্তু গবেষণাপত্র করা যেতে পারে সেকেন্ডারি ডেটা এবং লিটারেচারের ভিত্তিতে। আরেকটা হয় সিস্টেমেটিক রিভিউ। সিস্টেমেটিক রিভিউ কিন্তু এক ধরনের লিটারেচার রিভিউ, যেখানে মূলত সেকেন্ডারি ডেটা কালেকশন করা হয়
এবং বিভিন্ন ধরনের কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ যে ফাইন্ডিংসগুলো আছে তাদের মধ্যে একটা কোরিলেশন তৈরি করে তাকে অ্যানালিসিস করা হয় বা অ্যানালিসিস করে কোরিলেশন তৈরি করা হয়। এটা হলো সিস্টেমেটিক রিভিউ। এই রিভিউ পদ্ধতিতে রিভিউয়ের ক্ষেত্রে তুমি কী ধরনের লিটারেচার রিভিউ করবে এবং ডিজাইন তৈরি করবে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার মেটা অ্যানালিসিস হলো বিশেষ একটি স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি যেখানে মাল্টিপল সায়েন্টিফিক পদ্ধতি অনুসরণ করা হয়। মূলত এখানে মেটা অ্যানালিসিস হলো এক প্রকার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসই, পরিষ্কারভাবে বলতে গেলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। এই মেটা অ্যানালিসিসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোশ্চেন আগে থেকে আমরা লিটারেচার রিভিউ থেকে যে কোশ্চেনগুলি পেয়ে থাকি সেই কোশ্চেনগুলিকে সিলেক্ট করে তার ভিত্তিতে আমরা বিভিন্ন ডেটা কালেকশন করি। সেই ডেটা কালেকশনের পর সেই ডেটাগুলিকে অ্যানালিসিস করি এবং সেখান থেকে সেই ডেটা অ্যানালিসিস করে তার ভেতর কতটুকু এরর রয়েছে অর্থাৎ ডিগ্রি অফ এরর বার করে আমরা গবেষণার রেজাল্ট বলি। মেটা অ্যানালিসিস তার মানে হলো একটা সুনির্দিষ্ট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস পদ্ধতি যেখানে সায়েন্টিফিকভাবে ডেটা কালেকশন থেকে শুরু করে ডেটা অ্যানালিসিস পর্যন্ত তার সুবিধা অসুবিধা লিমিটেশন আলোচনা করা হয়। এবার আলোচনা করব নিড ফর রিসার্চ ডিজাইন। হোয়াট আর দ্য নিডস ফর রিসার্চ ডিজাইন? দেখো, রিসার্চ ডিজাইন করার প্রয়োজন এই কারণে, প্রথমত অল্প পরিমাণ এফোর্ট বা অল্প পরিমাণ খরচা, অল্প পরিমাণ সময়, এইসবের প্রেক্ষিতে তুমি ম্যাক্সিমাম ইনফরমেশান গ্যাদার করা, ম্যাক্সিমাম আউটপুট দিতে পারার জন্য কিন্তু রিসার্চ ডিজাইন। অর্থাৎ তোমার যদি কোনো পূর্ব পরিকল্পনা না থাকে তাহলে তোমার যেমন ফিল্ড স্টাডিজের ক্ষেত্রে প্রচুর খরচ হয়ে যেতে পারে, অনেক টাকা ব্যয় হতে পারে, অনেক সময় ব্যয় হতে পারে এবং প্রচেষ্টা দেখা যেতে পারে যে অনেক করেছো কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই আগে থেকে রিসার্চ ডিজাইন তৈরি করে নিতে হয়। দ্বিতীয়ত, এটা হলো ডেটা কালেকশানের একটা পদ্ধতি। তোমাকে আগে থেকে জেনে নেওয়া যে তুমি কোশ্চেনার সার্ভে করবে, কীভাবে করবে, কেন করবে, কাদের ভেতর গিয়ে করবে, সেখানে প্রবলেম আসলে কি করবে, সব কিছু আগে থেকে তোমার ভেবে থাকা হচ্ছে, ফলে ডেটা কালেকশনের সময় তোমার সুবিধা হয়। তারপর ডেটা কালেকশনের পদ্ধতি এবং টুলসগুলো কি কি হবে সেটা কিন্তু রিসার্চ ডিজাইন থেকে আমরা পেয়ে থাকি। রিসার্চ ডিজাইন থেকে আমরা রিসার্চের অবজেক্টিভগুলো পেয়ে থাকি। তাহলে রিসার্চের অবজেক্টিভ পেতে পারি, রিসার্চের পদ্ধতিগত দিক পেতে পারি, রিসার্চের টুলসগুলি কী হতে পারে সেটা জানতে পারি, রিসার্চের টেকনিকগুলি কী হতে পারে সেটা আমরা জানতে পারি। তাই যখন কোনো একজন গবেষক রিসার্চ করবেন বলে ঠিক করেন তখন তাকে কিন্তু অবশ্যই প্রপার ওয়েতে রিসার্চ ডিজাইন ঠিক করে নিতে হয়। আশা করি সবাই বিষয়টি বুঝলে। এবার তোমরা ফার্দার রেফারেন্সের জন্য কোঠারির বই এবং জলিল মাহমুদের এই বই দুটি দেখতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরপরে তোমরা ফর্মুলেশন অফ রিসার্চ ডিজাইনের আরও একটি পার্ট দেখতে পাবে এবং অন্য যে বিষয়গুলি রয়েছে রিসার্চ ডিজাইনের, সেই রিসার্চ ডিজাইন এবং রিসার্চ মেথোডোলজির সেই বিষয়গুলি নিয়ে আলোচনা শুনতে পাবে। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি পুরো সিলেবাসটি তোমাদের কিছুটা হলেও বোধগম্য হবে। অসংখ্য ধন্যবাদ।